শ্রদ্ধেয়জনেরা আছেন, সমবয়সীরা আছেন, সকলকে আছে নববর্ষের দিনে মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমরা এমন একটা দিনের মধ্যে দিয়ে যাচ্ছি, শুভেচ্ছা জানাতে পারছি না, কিন্তু আমরা মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনাদের সকলের জন্য নতুন বছর ভালো কাটুক, আপনাদের ঘরের সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। অভয়ার মায়ের মতন এই বুক চিরে কান্না দিয়ে লোকের ঘরে ঘরে পৌঁছে মেয়ের বিচার থেকে আর যেন এই পানিহাটি কেন তথা সারা বাংলার, সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর কোন মানুষকে যেতে না হয়। আমরা যখন অভয়ার মায়ের সঙ্গে মানুষের ঘরে ঘরে যাচ্ছি, বিভিন্ন মানুষ এগিয়ে এসে ধরে ধরে কাঁদছেন, তারা হাও হাও করে কাঁদছেন। তার কারণ অভয়ার সেই নির্মম মৃত্যু দৃশ্য তারা টিভি পর্দায় রেখেছিলেন। ওই মাংসাশী প্রাণীগুলো মানুষ রূপে জন্মগ্রহণ করেছিল, কিন্তু মান আর হুঁশ দুটোই তারা ঘুরিয়ে ফেলেছিল ওই দিন রাতে। তাই অভয়ার মতন আমাদের এই পানিহাটি থেকে আমাদের প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথ, যিনি ভারতের জনতা পার্টি পানিহাটি বিধানসভা মনোনীত প্রার্থী, তিনি গর্ব করার মতন একজন সন্তান জন্ম দিয়েছিলেন। আমি দেখছিলাম আমাদের পানিহাটির এক প্রার্থী পেয়েছে, লেখা রয়েছে যে রত্না দেবনাথের শিক্ষাগত যোগ্যতা কি। আমার দেখে হাসি পেল। আমি তাকেই প্রশ্ন করতে চাই, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? তোমার সমস্ত পরিবারের শিক্ষাগত যোগ্যতা কি? পুঁথিগত যোগ্যতায় কিন্তু সবকিছু হয় না। এই রত্না দেবনাথ তিনি একটা রত্ন সৃষ্টি করেছিলেন। তার যতটুকুই তার পুঁথিগত যোগ্যতা ভাগ, শিক্ষাগত যোগ্যতা ভাগ, তিনি একজন ডাক্তার তৈরি করেছেন মা হয়ে। তিনি কিন্তু কোনো গুন্ডা, মস্তান, তোলাবাজ তৈরি করেননি। তার মেয়ে আর্যিকরের একটা নাম করা ডাক্তার, প্রথম থেকে পড়াশোনা ছিল প্রচন্ড ভালো। তার মা গতকাল আমাদের বলছিলেন যে প্রথম থেকে ইচ্ছে ছিল মেয়ে ডাক্তারি পাশ করে আর্যিকরে যেন চান্স পায়। তার কারণ ওনার বাড়ির সামনে 231 নম্বর মাঠ, ওনার থেকে আর্যিকর পর্যন্ত যায়। তাই মায়ের মেয়ে যাতায়াতের সুবিধা হবে। মেয়ে যখন আর্যিকরে চান্স পেয়ে গেল, মা খুব খুশি হলেন যে মেয়ে তো আর যাতায়াতের সমস্যা হবে না। কিন্তু সেই মা বুঝতে পারেননি এই রত্ন, আমাদের পানিহাটির রত্ন, সে তার থেকে চাকরির জায়গায় ধর্ষিত হয়ে জীবন দেবে। কেন দিয়েছিল? এই অভয়ার নাম দিয়ে গেছিল কেন বলতে পারেন? আমাদের বিরোধীদের অনেকেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় নাটক করে করে বলছে, মা তুমি মিথ্যে কথা বলেছো, তুমি প্রথম থেকে মিথ্যে কথা বলছো বলে বড় একটা নাটক করে সুন্দর করে তারা ভিডিওটি দিচ্ছে, আসতে বলছে মা অভয়া যদি আবার জন্ম নেয় বা অভয়া যদি ফিরে এসে বলে আমার মাকে তোমরা একটা ভোট দিও না, বা পরবর্তী জন্ম নিয়ে যদি বলে মা তুমি কেন মিথ্যে কথা বলেছিলে, এই ভিডিও যারা ছেলেকে তাদের প্রশ্ন করি আপনাদের ঘরেও সন্তান আছে আর সত্যি কি মিথ্যে কি আপনারা জানেন। কলেজ চাপে আজকে সোশ্যাল মিডিয়ায় যে ভুলভাল কথা বলছেন, এগুলো একবার ঘরে চুপ করে রাতের বেলায় বসে দেখলেন আপনাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে, কারো মেয়ে আছে, কারো ছেলে আছে। অভয়ার মা আজকে সন্তান হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মেয়ের বিচার চাইবার জন্য। তিনি বুঝেছিলেন যে আমি যদি ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী বসে থাকি, এই ঘরে বসে বসে মেয়েরা আমরা বিচার পাবো না। তার কারণ প্রভাব প্রতিপত্তি না থাকলে এই বাংলায় বড় হওয়া যায় না। আমি বাংলাতে যাচ্ছিলাম, আমার সঙ্গে এই 35টা ওয়ার্ডে আরো সমসাময়িক কাউন্সিলর ছিল। ওই 7-8 বছরে যারা প্রভাব প্রতিপত্তি করতে পেরেছিল, লক্ষ লক্ষ কোটি টাকার মাঝে করতে পেরেছিল, পরের বছর তারা সবাই জেনারেল ওয়ার্ডে টিকিট পেয়ে গিয়েছিল। আমার কাছে পয়সা ছিল না, আমি প্রধান প্রতিপত্তি করতে পারিনি।
আমি সেদিনও 2 চাকার গাড়ি এসেছিলাম, আজও 2 চাকার গাড়ি চলি। তাই আমি জেনারেল গাড়ি টিকিট পাইনি। আপনাদের নাম করা একজন প্রতিষ্ঠিত আপনারা জনপ্রতিনিধি পেয়েছেন, যারা দিনে আপনাদেরকে বুকে জড়িয়ে ধরে রেখেছেন। আমি এই অঞ্চলের মা বোনেদের বলবো, যতদূর পর্যন্ত মাইক্রোফোনে আওয়াজ যাচ্ছে, আমরা আজকে আমাদের প্রাকৃতিক জীবনের অপরাজেন্দ্র হয়ে ভোট চাইতে এসেছি। ধর্মমত নির্বিশেষে আমার আপনাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ ছিল, প্রতিটি ঘরে ঘরে যাতায়াত ছিল। আমি কিন্তু 4 নম্বর ওয়ার্ডের মুষ্টিময় একটা জায়গায় বসেছিলাম না। ওই নাম থেকে পরস্পরী গ্রাম দেখুন, সেই গ্রামে ছোট্ট একটা মাঠ ছিল। সেই মাঠে একটা সুন্দর হল তৈরি করে দিয়েছি, সেখানে সে দিয়ে এলাকার মানুষের অনুষ্ঠান করবার জন্য, যাতে কম পয়সায় অনুষ্ঠান করতে হয় পারে, দূরে দূরে গিয়ে বেশি পয়সা খরচা করতে না হয় চেষ্টা করেছি। আদর্শপল্লী অঞ্চলে আরেকটা কমিউনিটি সেন্টার করেছিলাম, ওই অঞ্চলের মানুষের ব্যবহার করার জন্য। যদি এখন আদর্শপল্লী অঞ্চলের মানুষেরা ওই কমিউনিটি সেন্টার আপনারা ব্যবহার করতে পারেন না, কিন্তু যতদিন আমি ছিলাম পাড়ার পুজো বা অনুষ্ঠান চাঁদের কাজ ব্যবহার করতে পারতেন। এখন যান ঘাট ধাক্কা দিয়ে ব্যবহার করবে। একটু মনে করে দেখুন তো, গত 1-1.5 মাসের মধ্যে আপনারা তো মেয়ার লিখতে গেছিলেন আদর্শপল্লী অঞ্চলে, যে কংগ্রেস ভাইয়েরা পরবাংলাযুক্ত হয়ে ঘুরে ঘুরে কথা বলে বেড়াচ্ছেন, সেই ভাইয়েরা একবার ভেবে দেখবেন দেওয়াল লিখতে গিয়ে আপনাদের ধাক্কা দিয়ে একটি সরিয়ে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির কোন কর্মী নাকি অন্য দলের কেউ। আর একবার ভেবে দেখবেন আপনাদের প্রতিষ্ঠা অনুষ্ঠানে, প্রতিটা অনুষ্ঠান আপনাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমি কখনো মাতা হিসেবে মায়ের মতো, দিদির মতন পাশে দাঁড়িয়েছি, দল দেখিনি। তাই আমি আমার অধিকার বলে আমার বৌদিদের কাছে, আমার মায়েদের কাছে, আমার ভাইদের কাছে একটাই অনুরোধ করবো, 8 বছর 7 বছর ধরে কিছু চাইনি। আমি কিন্তু কোনো কিছু বিনিময় পয়সা নিইনি, একটা কিছু আপনাদের থেকে নিইনি। আজকে চাইছি, যদি বলেন আচরণ পেতে চাও তাই চাইছি মনে করুন, যদি বলেন ভিক্ষা চাও আমরা আপনাদের মাধ্যমে ভিক্ষা চাইছি মনে করুন। বাংলাটাকে বাঁচতে দিন, বাংলাটিকে বাঁচতে দিন। আপনার একটা মূল্যবান ভোট 29 তারিখ আমাদের প্রার্থী রমনা জেলা থেকে দিয়ে আমরা এই পানিহাটিকে আমাদের বাঁচান। পানিহাটির বিভিন্ন অঞ্চল নিয়ে শুধু পানিহাটিতে নাকি আমাদের প্রার্থী বলেছেন, তিনি আমাদের বিরোধী প্রার্থী তিনি বলেছেন তিনি জিতে এসে আইসিসিউ বলে দেবেন। আরে ভাই, তুমি পানিহাটি হসপিটালে কুকুর নিয়ে শরীরটাকে বিছানায়, আগে সেইটার ব্যবস্থা করো যেন মানুষ শুনতে পারে। আইসিসিউ কোথা থেকে করবে? মুখে যা খুশি বলে গেলে তোমার 25 বছর ধরে তোমার পিতৃদের রাজত্ব করে গেছে, তাকে বলো শ্বেতপত্র প্রকাশ করতে। 25 বছর তিনি বিহার থেকে তিনি এই পানিহাটির জন্য কি করেছেন তার শ্বেতপত্র প্রকাশ করুক ভোটের আগে, তারপর আমরা বলবো তুমি দিয়েছে আমি কিন্তু লিখতে করবে কিনা। ওনারা নাকি যা স্কুল ছিল তার 10 গুণ স্কুল করে দিয়েছে, যা বিশ্ববিদ্যালয় ছিল 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 4 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখুন রামকৃষ্ণ স্কুলে ধরুন 14, আজ থেকে ধরুন 6 বছর আগে 12-14 জন স্টুডেন্ট ছিল। আর অ্যাড্রেস নম্বর কলেজে একটি স্কুল, সেখানে 7-8 জন স্টুডেন্ট। খুব জোর গলায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমাদের পানিহাটি প্রার্থী বলছেন যে আমরা আপনাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় টাকা দিয়ে গেছি, দিয়েছি সবই করেছি। টাকা দিয়েছে, বেশ করেছে। এবার টাকাগুলো কি করেছেন শুনুন। একটা স্কুলে 6 জন ছাত্র, ওনারা নাকি বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের খাতা পেন্সিল বই দিয়েছেন, মিড ডে মিলে খাবার দিয়েছেন। কি খাবার দিচ্ছেন মিড ডে মিলে? এখন কি খাবার দিচ্ছেন? 6 জন বাচ্চার জন্য কত টাকা খরচা হয় যাও স্কুলের একটা ব্যাগ আর পেন্সিল খাতার জন্য? 12 জন বাচ্চার কত টাকা খরচা হয়? অর্ধেক যে বস্তায় চাল আসতো আমি নিজে দেখেছি, সেই চালের মধ্যে পোকা ধরে তলা ডেকে থাকতো। সেই চাল আবার আমরা ফেরত পাঠিয়ে দিতাম, কিন্তু বাচ্চাদের খাবার যোগ্য নয়। চাল কিন্তু ভালো চাল পাঠাতে পারতেন, আনা পাঠিয়ে বাচ্চাদের জন্য খারাপ চাল পাঠিয়ে, পোকা ধরা চাল পাঠিয়ে আপনারা দোষে
ডিম কেটে দিয়েছি, একটা ডিম 4 ভাগের 1 ভাগ একটা বাচ্চা পেত। অন্যান্য জায়গায় গিয়ে দেখুন মিড ডে মিলে বাচ্চারা খায়, মিড ডে মিলে বাচ্চাদেরকে প্রতিদিন দেওয়া হয়, তাদেরকে ঘন ডাল দেওয়া হয়, ভালো ভালো সবজি দিয়ে তরকারি তৈরি করে দেওয়া হয়। আপনারা কি দেন? কাউন্সিলর হিসেবে স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ আমার ছিল, অঙ্গনওয়াড়ির সঙ্গে যোগাযোগ ছিল। তাই এ ধরনের মিথ্যা কথা প্রতারণা মানুষের সঙ্গে করবেন না। আর স্কুল কলেজ সৃষ্টি করে কি হবে? এই যে 26,000 ছাত্রছাত্রী তারা কষ্ট করে পড়াশোনা করে একটা চাকরি হওয়ার বেকার হয়ে বসে আছে, আমরা টাকা নিয়ে চুরি করে চাকরি বিক্রি করেছে। আর নির্লজ্জ বেহায়ার মতন এবছর আমার নামে বলেছে প্রার্থী হয়ে, কেন? আপনার বাড়ি পর্যন্ত চাকরি চুরির জন্য ধরা পড়েছে। তাহলে আপনি কি করে টিকিটটা পেলেন? আপনি যে দলের থেকে টিকিট পেয়েছেন টিকিটটা পান কি করে, তখন আপনার বাড়ির একজন প্রতিনিধি চুরিতে ধরা পড়েছে। চোর চুরিতে ধরা পড়ার পর তার সঙ্গে কি আবার করা উচিত? তা না করে আপনি প্রার্থী হয়ে জোর গলায় বলছেন আমাদের প্রার্থী রত্না দেবনাথের শিক্ষাগত যোগ্যতা, পুঁথিগত যোগ্যতা না থাকলেও একটা রত্ন সৃষ্টি করবার মতন যোগ্যতা তার ছিল, মানসিকতা ছিল। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রত্যেকে তার প্রথম শিক্ষা কিন্তু বাড়ি থেকে পায়। বাড়ি থেকে ধরনের পরিবেশ দেখে, যে ধরনের আলোচনা দেখে, যে ধরনের মানুষের যাতায়াত দেখে, সে ছোট থেকে সেভাবেই তৈরি হয়। তাই কিন্তু আমাদের অভয়া ডাক্তার তৈরি হয়েছিল। আমি অনেক কিছু বলতে চাই না, কি তৈরি হচ্ছে, সবাই প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত, সবাই ভালো থাকুক। কিন্তু একটা কথাই বলবো, যে রত্না দেবনাথের জন্য যে পোস্ট আপনারা করেছেন, এই ধরনের ভুল কাজ করবেন না। রত্না দেবনাথের মা ওরকম মা বলে আজকে যার সন্তানে তিনি গিয়ে দেখেছেন দুটো গালের মাংস খাপলে খেয়েছে, এমন ভাবে তাকে নৃশংস ভাবে মেরেছেন, চোখ দিয়ে জল মেরে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মেয়েটা তো আমাদের জন্য প্রাণ দিয়েছিল, বাংলার মানুষকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছিল। সিরিজ কেলেঙ্কারি, স্যালারি কেলেঙ্কারি ও মেডিসিন কেলেঙ্কারি, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার করতে, একটা মানুষ মৃত মানুষের একটা মর্গে গিয়ে ধর্ষণ করতে কি বাকি রেখেছিলেন? অভয়া যিনি মৃত্যু সংবাদ ওর মায়ের কাছে পাঠালেন, আপনাদের দলবল সেই সুদূর উত্তরবঙ্গকে ভোরবেলার মধ্যে সবাই পৌঁছে গেল। আমাদের বাংলাদেশ থেকে আমাদের বিধায়ক আমাদের এলাকার ভালো ছাত্রী বলে পৌঁছে গেলেন আর্জি করে। কদিন আগে তো আমাদের এখানকার হাজবেন্ড ওয়াইফ দুজন ডাক্তার মারা গেছে, তারা তো খুব ভালো ডাক্তার ছিলেন। মাননীয় বিধায়ক, প্রাক্তন বিধায়ক, আপনি গেলেন না কেন সেই ভালো ডাক্তারদেরকে দেখতে? ভয় পেলেন নাকি অভয়া চলে এসেছি? তাই এ ধরনের মিথ্যে কথা বলে মানুষকে প্রতারণা করে আপনি কোনদিন বাঁচতে পারবেন না। অভয়া কিন্তু এত সহজে এই পৃথিবী ছেড়ে যাবে না, যায়নি। অন্তত অভয়া আমাদের 2026-এর ইলেকশন দেখে যাবে। অভয়ার মা পানিয়াটি প্রার্থী, অভয়া কিন্তু প্রত্যেকটা বুঝে বুঝে ঘুরবে, সারা বাংলার প্রতিটা বুঝে ঘুরবে। তাই প্রত্যেকটা মায়েদের কাছে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো, আমি যতদূর সম্ভব আপনাদের জন্য বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যে ধরনের সরকারি সুযোগ ছিল করে দিয়েছি। কখনো ভাববেন না সেটা শুধুমাত্র তৃণমূল সরকার পয়সা দিত। আপনারা এই যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পান, তার 80% দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ প্রতি 1000 টাকায় 800 টাকা দেন নরেন্দ্র মোদী সরকার, 200 টাকা দেন আমাদের রাজ্য সরকার। আমাদের বর্তমানে আমাদের যারা ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের যারা আছেন, আমাদের সিনিয়র যারা আছেন, তারা আমাদের সংকল্পপত্রে ঘোষণা করেছেন, ভারতীয় জনতা পার্টি সরকার যদি পশ্চিমবাংলায় আসে, আপনারা সকলে মিলে যদি 29 তারিখে আমাদের এই পানিয়াটিতে পদ্মফুল ফোটান, তথা সারা বাংলাদেশে পদ্মফুল ফুটে ভারতীয় জনতা পার্টি সরকার আসে, আমাদের এই 1000 টাকা যেভাবে কেন্দ্রীয় সরকার 800 টাকা নিল, 800 টাকা দেবে, রাজ্য সরকার 200 টাকা দিল, 200 টাকাই দেবে, এবং নতুন ভারতীয় জনতা পার্টি যে সরকার বাংলায় আসবে, সেই সরকার আপনাদের জন্য আরো 1000 টাকা যোগ করে আপনাদের মোট 2000 টাকা দেবে। তাই আমি একটা কথা বলি, প্রত্যেকে
কোনো টাকার প্রয়োজনীয়তা আছে, আমরা তো স্বার্থ নিয়ে চলি। লক্ষ্মী ভান্ডার সবার প্রয়োজন, তাই অনেকে লক্ষ্মী ভান্ডারের জন্য ভাবে লক্ষ্মী ভান্ডার জীবন হয়, লক্ষ্মী ভান্ডার বন্ধ টাকাটা বন্ধ হবে না, আপনার 1,000 টাকা 3,000 টাকা হয়ে যাবে। আর যেসব বেকার যারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পাস করে ছেলে মেয়েরা রয়েছে, তোমাদের 1,000 টাকা 3,000 টাকা হবে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চেষ্টা করবো তোমাদেরকে কারিগরি শিক্ষা নিয়ে তৈরি করতে, যে শিল্প বাংলায় নতুন নতুন আসবে সেখানে তোমাদের চাকরি দিয়ে তোমাদের ভাতা সন্তুষ্ট করে ঘরে বসিয়ে না রাখি। তোমরা মাস গেলে 25-30,000 টাকার উপরে তোমরা বেতন পাও, তোমরা স্যালারি পাও, তোমরা মা বাবার পাশে দাঁড়াতে পারো, সেই চেষ্টাই আমরা করবো। এবং আমাদের যে সংকল্প পত্র আছে এই ওয়ার্ডে 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কর্মীবৃন্দ আছে আমাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। ওর ভিতরে আরো অনেক অনেক রকম সুবিধা আছে যেগুলো আপনারা আমার জন্য আছে, একটু মনোযোগ দিয়ে পড়ে দেখবেন। 29 তারিখের আগে করবেন। আমি আবার অনুরোধ করে গেলাম আমাকে একটা সুযোগ দিন আবার আপনাদের কাছে পৌঁছানোর জন্য। ভারতীয় জনতা পার্টি যে উন্নয়নগুলো হবে যেন আমি আপনাদের বাড়ি বাড়িতে নিয়ে আসতে পারি সমস্ত সুবিধাগুলোকে। তাই একবার 29 তারিখ পদ্মপুচি নিয়ে ভোট দিয়ে শ্রীমতী রচনা জেলাকে বাংলাদেশ থেকে জেলা সভায় পাঠান। আর বাংলার ভারতীয় জনতা পার্টি সরকার আসুক, আমরা আবার আপনাদের পাশে এসে দাঁড়াবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।